KTV Originals। ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন। আপনাদের সঙ্গে আমি অর্পণ। আর স্টেডিয়াম বুলেটিন মানে কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল, পাওয়ার্ড বাই এসএনইউ এবং কো পাওয়ার্ড বাই ক্যাম্পা এনার্জি। আমাদের সঙ্গে রয়েছেন আজকে আলোচনাতে কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা, গণেশ চতুর্থীতে আপনাকে স্টেডিয়াম বুলেটিনে স্বাগত। আজকে গণেশ চতুর্থী, আর কেমন আছেন? লাড্ডু খেয়েছেন, মোদক খেয়েছেন? মোদক খেয়েছি। গণপতি বাপ্পা মোরিয়া। একদম গণপতি বাপ্পা মোরিয়া। গণপতি বাপ্পা মোরিয়া মানে এই যে স্টেডিয়াম বুলেটিন মানে ক্রিকেট তো থাকবেই, আর সচিন টেন্ডুলকারের গণেশ চতুর্থী আপনার কাছে কিরকম? সচিন খুবই গণেশ ভক্ত। সচিনের ঘরে যারা কখনো গেছেন তারা দেখেছেন যখন খেলতেন। আমার ধারণা এখন যখন ট্রাভেল করেন তখনও নিশ্চয়ই রাখেন। একটা দিকে কিছু ঠাকুর দেবতা, বাবা, এসব ছবিগুলো তো রাখা থাকতো, তার মধ্যে একটা গণেশের ছবি। অত্যন্ত গণেশ ভক্ত। অনেকেই ক্রিকেটারদের মধ্যে গণেশ ভক্ত। সচিন ভীষণভাবে গণেশ ভক্ত, সিদ্ধিদাতা গণেশের ভক্ত। এবার দেখো, অনেকে মুম্বাইতে নানান রকম গণেশ মন্দির। সচিন টেন্ডুলকার একটা মন্দির আমি জানি, শিবাজি পার্কে একটা গণেশ মন্দির আছে যেখানে সচিন খুব নিয়ম করে যান। ইনফ্যাক্ট একদিন এরম হয়, বোধহয় ওয়ার্ল্ড কাপ ম্যাচে ঘুম আসছে না, বম্বেতে খেলা, রাত্রির 4টের সময় উঠে সচিন ওই মন্দিরে চলে গেছিলেন। আর আরেকটা মন্দির আছে নাগপুরে, ওই মন্দিরটা আমি এই মন্দিরটা আমাদের ঠিক স্ক্রিনে চলছে। নাগপুরের এই গণেশ মন্দিরটা বলা হয় ভীষণ জাগ্রত। এখানে লতা মঙ্গেশকরের পরিবারও বহুবার এসছেন। আমি সচিনের ওপর যখন বই লিখছিলাম, আমায় একজন বলেছিলেন যে আপনাকে নাগপুরের ওই মন্দিরে একবার যেতে হবে, যে সচিন তেন্ডুলকার কেন ওখানে আসেন সেটা বোঝার জন্যে। তো এই মন্দিরের পেছন দিকটা খুব প্রশান্ত, অনেকটা আমাদের এই বেলুড় মঠের কোনো কোনো গঙ্গার ধারে জায়গার মতো। তা মনে হয়েছিল বোধহয় এই জন্যে আমায় বলেছেন যে ওই দিকটা, ওই নির্জনতা বা ওই প্রশান্তির মধ্যে যে লোকটা অত্যন্ত স্ট্রেসের মধ্যে আছে, গোটা ভারতবর্ষ যার পিঠে চাপ দিয়ে উঠে দাঁড়াতে চাইছে, সে ওইখানে এসে হয়তো কিছুটা ডিস্ট্রেস করতে পারে। হয়তো ওই জন্যেই মন্দিরে হয়তো অনেক মানত টানত করে ফলো পেয়েছেন। সচিন সাধারণভাবে খুব ধার্মিক পরিবারের ছিল এবং নিজেও ধার্মিক। একদম, সচিন সত্যি ধার্মিক। বারবারই দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় খেলতে গেলেও তিনি টেম্পলে যান। তবে আজকে গণেশ চতুর্থী একটা জিনিস মনে পড়ে যাচ্ছে, এখনো পর্যন্ত টেস্টের গন্ধ আমাদের গা থেকে যায়নি, কিন্তু 1971-এ গণেশ চতুর্থীতেই ওভাল টেস্ট জিতেছিল ভারত। সেটা অজিত ওয়াডেকারের ভারত গণেশ চতুর্থীতে ওভাল টেস্ট জিতেছিল। সেদিন ওভাল একটা হাতিও ঢুকে পড়েছিল এবং বারবার করে ওই প্রজন্মের ক্রিকেটাররা, তারা স্পেশালি যারা মুম্বাইয়ের মারাঠিরা ভীষণভাবে গণেশ ভক্ত। অজিত ওয়াডেকার ওই টিমের ক্যাপ্টেন, ভীষণ করতেন গণেশকে। উনি বারবার করে বলতেন যে এমন একটা দিনে জিতলাম যেদিন সিদ্ধিদাতা আমাদের জিতিয়ে দিলেন। তাই গণেশ পুজো সবাই জানেন মুম্বাইতে বিশাল করে সেলিব্রেট হয়। কলকাতাতেও এখন তার চল বেড়েছে, কিন্তু মুম্বাইয়ের ক্রিকেটাররা সাধারণভাবে ভীষণ এই ব্যাপারে, ভেঙ্কসারকার বলুন, গাভাস্কর, টেন্ডুলকার তো বটেই, ভীষণভাবে সিদ্ধিদাতার কাছে বারবার করে তারা ফিরে যান নিজেদের বর চেয়ে। একদমই তাই, বর চেয়ে ফিরে যান সিদ্ধিদাতার কাছে। আমরাও চাই স্টেডিয়াম বুলেটিন আমাদের তত্ত্বরিয়ে বেড়ে যাক আরো। আমরাও সিদ্ধিদাতার কাছে প্রার্থনা করি, আমাদের এই প্রার্থনা থাকবে। তবে যখন ক্রিকেট নিয়ে কথা হচ্ছে, আজকে আবার একটি অবসরের ঘটনা ঘটে গেল। 8 মাসের মধ্যে ব্যাক টু ব্যাক মানে মহাতারকাদের অবসর বলা যেতে পারে। রবিচন্দ্রন অশ্বিন তিনি জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে যে তিনি আর IPL খেলবেন না। তো এই নিয়ে আলোচনায় আমরা থাকবো। গৌতমদাকে অনেক কিছু জিজ্ঞেস করা আছে অশ্বিনের সঙ্গে দীর্ঘদিন তিনি কথা বলেছেন। তবে অশ্বিনের IPL এর স্ট্যাটটা একবার দেখে নেওয়া যাক। আমাদের পিসিআরকে বলবো স্ট্যাটটা একবার যদি স্ক্রিনে চালানো যায়। অশ্বিনের স্ট্যাট যেটা বলছে, গৌতমদা যেটা বলছিলাম যে অশ্বিনের যে স্ট্যাট রয়েছে IPL এ, ম্যাচ 221, উইকেট 187 এবং ব্যাট হাতে রান 833। এটা হচ্ছে অশ্বিনের IPL স্ট্যাট। রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছেন তিনি। এবার কি করবেন? তার আগে প্রথম বলি যে স্ট্যাটটাতে বলা নেই যে IPL এর ইতিহাসে প্রথম সর্বোচ্চ 5 জন উইকেট শিকারের মধ্যে তিনি একজন, ঠিক IPL ইতিহাসে। এবং মনে রাখতে হবে যে অশ্বিন একজন ফিঙ্গার স্পিনার। এখন T20 ক্রিকেটে ফিঙ্গার স্পিনারদের কোনো জায়গাই নেই, কারণ ফিঙ্গার স্পিনার হচ্ছে এমন কেউ যে বলটাকে ভেতরের দিকে আনে। আর ব্যাটসম্যান তো অ্যাক্রস খেলার জন্য তৈরি, কাজে অফ স্পিনারদের প্রায় শেষ করে দিয়েছে IPL এবং T20 ক্রিকেট। সেই জমানায় রিস্ট স্পিনার না হয়ে ফিঙ্গার স্পিনার হিসেবে এতগুলো উইকেট নেওয়া সেন্সেশনাল। আর তুমি অশ্বিনের অন্য রেকর্ডগুলো আমি বলছি যেটা হয়তো এখানে নেই। টেস্ট ম্যাচে
আমরা কাউকে দিয়ে যদি মানদণ্ডে বিচার করি, ধরা যাক হরভজন সিং, একটা সময় তার সতীর্থ, ভারতীয় দলের এত তারকা অফ স্পিনার, তিনি হরভজন সিং 103 টেস্ট ম্যাচে 417টা উইকেট, অ্যাভারেজ 32.5, মানে প্রত্যেকটা উইকেটের পেছনে 32.5। রবিচন্দ্রন অশ্বিন 106 টেস্ট ম্যাচে 537 উইকেট, অ্যাভারেজ 24, মানে 3টে টেস্ট বেশি খেলে 120টা উইকেট ভাজ্জির চেয়ে বেশি নিয়েছেন। ভাবাই যায়, অবিশ্বাস্য অবিশ্বাস্য। 156টা উইকেট আছে ওয়ানডে ক্রিকেটে, 187 আইপিএলে, সেন্সেশন। আমার তো মনে হয় এবং তুমি যদি সর্বোচ্চ উইকেট দেখো অনিল কুম্বলের পরে এইরম অফ স্পিনার ভারতবর্ষে আসেনি, এবং এইরম সফল অফ স্পিনার তো আসেইনি দেখা যাচ্ছে। আর তুমি জিজ্ঞেস যে কী করছেন এরপরে তিনি বিদেশি লিগ খেলবেন, মানে দীনেশ কার্তিকের মতো তিনি নিজেকে মুক্ত করে নিলেন। কারণ তিনি যদি রেজিস্টার্ড বিসিসিআই ক্রিকেটার এখনো থাকতেন, কারেন্ট ক্রিকেটার, তাহলে বিদেশি লিগে খেলার অনুমতি পেতেন না, বিসিসিআই অনুমতি দেয় না। কি খালি রইল? বিবিএল অস্ট্রেলিয়ায় হয়, খালি রইল। তোমার খালি রইল হচ্ছে 100 ক্রিকেট ইংল্যান্ডে খালি রইল, আর খালি রইল সাউথ আফ্রিকা SA-20, যেটা 10ই সেপ্টেম্বর যা নিলাম আছে। মনে রাখবে প্রিটোরিয়া ক্যাপিটালের কোচ এবার সৌরভ গঙ্গোপাধ্যায় যিনি নিলামে থাকবেন। কে বলতে পারে অশ্বিনের নাম সেই অকশনে আসবে না এবং প্রিটোরিয়া বা KKR তার জন্য বিট করবে না? একদমই তাই। সৌরভ যেখানে কোচ সেখানে অশ্বিনের সুযোগ আসতেই পারে এবং বিটও করতেই পারে। তবে এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির, কোথাও যাবে না, ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পণ, আমার সঙ্গে আলোচনায় রয়েছেন গৌতম ভট্টাচার্য। আজকে যেহেতু গণেশ চতুর্থী, আমার মনে হয় যে এবার গণপতি বাবার সময় হয়ে গিয়েছে ভারতীয় ফুটবলকে বাঁচানোর। কারণ আজকে সবচেয়ে বড় খবর যেটা গতকাল রাত থেকে ঘুরে আসছে, আমি একটু ইন্টারাপ্ট করছি, তার জন্য তো গণপতি বাপ্পার কাছে প্রার্থনা করতে হবে। প্রার্থনা তো হচ্ছে না, উল্টে যেটা হচ্ছে সেটাকে প্রার্থনার বিপরীতমুখী যদি কোনো শব্দ থাকে সেটাই ঘটছে ভারতীয় ফুটবল। সত্যি তাই। মানে যেভাবে ফিফা একদম হুঁশিয়ারি দিয়ে দিয়েছে বলা যেতে পারে, এটা নিয়ে প্রায় দুবার হয়ে গিয়েছে যে 30শে অক্টোবরের মধ্যে নির্বাচন যদি না হয় নির্বাসিত করা হতে পারে। নির্বাচন নয়, কনস্টিটিউশনটাকে অ্যামেন্ডমেন্ট করতে বলছে, নির্বাচন করতে হবে, কনস্টিটিউশনটাকে অ্যামেন্ড করতে বলছে, যারা 2017 থেকে তাদের দাবি কিছুতেই করা হচ্ছে না। কল্যাণ চৌবে একা নন, 2017-তে যারা ছিলেন তারাও দায়ী, কল্যাণ চৌবেও করছেন না। কারণ যে মুহূর্তে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে সেই মুহূর্তে তোমার নির্বাচন করতে হবে, তখন চান্সেস আর দ্যাট যে তুমি আর পদে থাকবে না। কল্যাণ চৌবে অফিসিয়ালি পদে থাকবেন 2026-এর 18ই সেপ্টেম্বর অব্দি, 4 বছরের মেয়াদ। উনি চান না তার আগে যেতে। কিন্তু এবার যেটা ঘটলে ফিফার চিঠির পরে ভারত যদি সাসপেন্ড হয়ে যায়, অলিম্পিকে যে বিডটা করেছে 2036-এ 2029-এ নিষ্পত্তি হবে, তাতে কালো দাগ পড়ে যাবে সেই বিডে। এবং তাই আমরা যোগাযোগ করেছিলাম জয়দীপ বসুর সঙ্গে, যিনি মিডিয়া ডিরেক্টর, প্রাক্তন মিডিয়া ডিরেক্টর AFF, দীর্ঘ বছরের খুব সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন। অর্পণ, তার বক্তব্যটা একটু শুনুন। একদমই তাই, একবার শুনে নেওয়া যাক তিনি ঠিক কি বলেছেন গৌতমদার সঙ্গে আলোচনাতে। কল্যাণ চৌবেকে নিয়ে বিতর্ক মানে পুঞ্জীভূত হচ্ছে, প্রায় প্রতিদিনই নতুন নতুন বিতর্ক। ফিফার চিঠি আসার পর সেই বিতর্কের মাত্রা আরো বেড়ে গেছে। কি প্রবলেম হচ্ছে কল্যাণ চৌবের অ্যাডমিনিস্ট্রেশন চালাতে আপনার মনে হয়? কল্যাণ চৌবে একজন প্রশাসক হিসেবে সম্পূর্ণ ব্যর্থ, এইটুকু আমি নিশ্চিত করতে পারি। তার কোনো প্রশাসনিক অভিজ্ঞতা নেই, তার কোনো প্রশাসনিক ক্ষমতা নেই, এবং প্রশাসন চালানোর জন্য যে ধরনের একটা শিক্ষা একটা মানুষের থাকা প্রয়োজন সেটাও তার নেই, এর মধ্যে কোনোটাই তার নেই। এবং অন্যান্য ইতিপূর্বে যারা সভাপতি থেকেছেন ফেডারেশনের, তারা তার চারপাশে অন্তত একটা 2-3 জনের একটা ছোট দল তৈরি করতে পারতেন যারা এই কাজগুলো জানেন, উনি সেটুকুও পারেন। সুতরাং এই মুহূর্তে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তার দুর্বলতম জায়গায় দাঁড়িয়ে আছে। এই ফুটবলের আমি 40 বছর ধরে ফেডারেশনকে দেখছি, বহু উত্থান পতন দেখেছি, এত দুরবস্থা আমি আজ অব্দি ফেডারেশনের কখনো দেখি, এটুকু বলতে পারি। প্রাক্তন মিডিয়া ডিরেক্টর এবং সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয় যে এই যে কনস্টিটিউশনটা কার্যকর করছে না কেন? এর আগেও হয়নি, এখনো হচ্ছে না কেন? এটা হওয়ার একটা কারণ, তার জন্য আমি দেখছি যে আজকে আপনার ফিফা চিঠি দেওয়ার পর, যেখানে তারা সাসপেন্ড করবে বলে ভয় দেখানোর পর থেকে সব জায়গায় আমি দেখছি যে কল্যাণ চৌবেকে প্রচুর সমালোচনা করা হচ্ছে, যেটা কার্যত একেবারেই
একেবারে সঠিক সমালোচনা করা যাচ্ছে। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই কারণটার পেছনে কল্যাণ চৌধুরী যেমন দায়ী, কিন্তু উনি সর্বাংশে দায়ী নন। এর জন্য দায়ী আগের কমিটিও। 2017 সাল থেকে এই মামলাটা চলছে। আগের কমিটিও কিন্তু একবারও সর্বোচ্চ আদালতকে মানে সুপ্রিম কোর্টকে বলেনি যে মামলাটা আপনারা এবার একটু তাড়াতাড়ি ফয়সালা করার ব্যবস্থা করুন, কারণ আমাদের চাপ আসছে আজ। এবং পরে যখন এবং ওই মামলাটাকে প্রায় দাবার চাল হিসেবে ব্যবহার করে প্রফুল্ল প্যাটেল 2020 সালের পরেও 2 বছর বেআইনি ভাবে ফেডারেশনের মাথায় ছিলেন, তারপরে সুপ্রিম কোর্ট তাকে সরিয়ে দেয়। কিন্তু নতুন কমিটি যারা এলো তারা ওটাকেই অস্ত্র করে এসেছিল যে এরা বেআইনি ভাবে রয়েছে। নতুন কমিটি এসে মানে কল্যাণ চৌবের কমিটি কিন্তু একই ব্যাপার শুরু। এবং আজকে ফিফা চিঠিটা যেটা এসছে এটা কিন্তু গত 3 বছরের মধ্যে তৃতীয় চিঠি, গত 1.5 বছর কি 2 বছরের মধ্যে তৃতীয় চিঠি। গত চিঠিটা এসেছিল 22 জুন 2024। সেখানেও তারা বলেছিল যে তোমাদের সংবিধানের কি হচ্ছে, তোমরা তো বারবার আমাদের নানা রকম আশ্বাস দিচ্ছ, কেন কিছু হচ্ছে না। তখনও নানা রকম ভুয়ো আশ্বাস দিয়ে, যাকে বাংলায় বলে ধানাই পানাই করে এই কমিটি জানিয়েছিল হচ্ছে না হচ্ছে ইত্যাদি। শেষ অব্দি ফিফা একেবারে ধৈর্যচ্যুত হয়ে আজ কালকে অত কড়া ভাষায় চিঠিটা দিয়েছে। তো এবং সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এই কমিটির, ফিফা যে এত চাপ দিচ্ছে সেটা কিন্তু খুনাক করে তারা সুপ্রিম কোর্টকে জানায়নি। গত এপ্রিল মাস মে মাসে যে পর 7 না 8 ঘন্টার শুনানি হলো সুপ্রিম কোর্টেতে, সেখানে কিন্তু ফেডারেশনের আইনজীবী একবারও বললেন না যে আমরা কিন্তু ফিফার থেকে খুব চাপ আমাদের উপর সৃষ্টি করা হচ্ছে, আপনারা সংবিধানটা তাড়াতাড়ি দিন। তারা কিন্তু সেটা সম্পূর্ণ চেপে গেছে। তার কারণ কি যে ওটা কার্যকর হলে কল্যাণ চৌবে সহ কমিটিকে চলে যেতে হবে? কারণটা কি? খানিকটা তো বটেই, কারণ নতুন সংবিধান এলেই এই সংবিধান সঙ্গে সঙ্গে পুরনো হয়ে যাবে এবং নতুন সংবিধান আসা মানেই আশা করা যায় সুপ্রিম কোর্টের কথাই বলছে যে আপনারা নতুন সংবিধান অনুযায়ী নির্বাচন করেন। তো সেখানে সম্ভবত কল্যাণ চৌবে তার এক্সিকিউটিভ কমিটির ধারণা পরবর্তী নির্বাচনে যদি তারা ক্ষমতায় না আসতে পারে, ঠিক একই কারণে প্রফুল্ল প্যাটেলও আটকে রেখেছিলেন, সেই একই কারণে কল্যাণ চৌবে আটকে রেখেছিলেন। যদি আপনার নিজের কি ধারণা, এখন যেদিকে পরিস্থিতি যাচ্ছে, আইএসএল নিয়ে অনিশ্চয়তা হচ্ছে, ফিফার চিঠি সব মিলিয়ে প্রশাসক কল্যাণ চৌবের ভবিষ্যৎ যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি কি বলবেন? প্রশাসক কল্যাণ চৌবের ভবিষ্যৎ, তিনি যদি নিজেকে যাকে বলে খুব নাটকীয় ভাবে নিজেকে পরিবর্তন না করতে পারেন বা নিজেকে উন্নত না করতে পারেন, মানে যাকে আমরা বলি ড্রামাটিক ইমপ্রুভমেন্ট যাকে বলি, সেটা যদি না করতে পারেন তাহলে প্রশাসক হিসেবে তার ভবিষ্যৎ অন্ধকার। কারণ তিনি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, সেখানে গন্ডগোলের চূড়ান্ত হয়েছে আমরা দেখেছি গত 2 বছর ধরে, এবং সেই 3 বছর ধরে, এবং সেই একই জিনিস দেখা যাচ্ছে তার হাতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনেরও এখন সবাইকার নাকানি চোবানি খাওয়ার অবস্থা। সুতরাং প্রশাসক হিসেবে কল্যাণ চৌবের ওপর ভরসা রাখবেন এরপরে কারা, তা নিয়ে আমার খুব সন্দেহ আছে। থ্যাংক ইউ জয়দীপ। আমরা শুনলাম জয়দীপ বসু ঠিক কি বললেন, এবং দুরাবস্থা ভারতীয় ফুটবলে তিনি এর আগে এরকমটা দেখেননি, এবং প্রশাসক হিসাবে কল্যাণ চৌবের ভবিষ্যৎ অন্ধকার বলেই তার মত। গৌতমদা কি ব্যাখ্যা করবেন? কল্যাণ চৌবেকে আমরা আমি যোগাযোগ করেছিলাম কল্যাণ চৌবের বক্তব্য জানার জন্য। তিনি বলেছেন যে এই মুহূর্তে নো কমেন্ট, কারণ ম্যাটারটা সাবজুডিস রয়েছে, যেহেতু আদালতের বিচারাধীন রয়েছে। একদমই তাই, তিনি কোনো মন্তব্য করতে চায়নি। তবে এই মুহূর্তে একটা সময় হয়ে গেছে ছোট্ট বিরতি, ফিরে আসছি, কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতি। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন কলকাতা টিভি জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। তবে আজকে আরও একটি ভারাক্রান্ত খবর বলা যেতে পারে, সেটা হচ্ছে যে মাইকেল ক্লার্ক তিনি নিজেই জানিয়েছেন তিনি ক্যান্সার আক্রান্ত, ত্বকের ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছেন, এবং তিনি একটা সাবধান বাণীও দিয়েছেন যে যদি খেয়াল রাখা হয় বিষয়টা তাহলে আগে থেকে অনেক কিওর করা সম্ভব বলে। আমাদের সঙ্গে গৌতমদা রয়েছেন। গৌতমদা নিজে মাইকেল ক্লার্কের সঙ্গে কমেন্ট্রি করেছেন, যখন ক্রিকেট খেলতেন তখন অনেক কথাও বলেছেন। কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? না, প্রথমত মাইকেল ক্লার্ক শুধু ওয়ার্নিং দেননি, মাইকেল ক্লার্কের 3rd সার্জারি হবে ক্যান্সার, সেইটাই খবর দিয়েছেন, এবং বলেছেন যে স্কিনের ক্যান্সারের ব্যাপারে সতর্ক থাকতে। অস্ট্রেলিয়ারা সতর্ক থাকেনও। ইনফ্যাক্ট এই যে ক্রিমগুলো, সাদা ক্রিমগুলো যেগুলো 91-92 সাল থেকে অস্ট্রেলিয়ানরা পড়তে শুরু করেন, তারা মেনলি ওই স্কিন ক্যান্সার প্রোটেক্ট করতে, এটা আমার ডিন জোন্স বলেছিলেন অনেক বছর আগে।
যে এইগুলো আপনাদের মনে হয় যে আমরা একটা যেন রং মাখছি, নিছক রং মাখছি না, কারণ আমাদের ওখানে সূর্য এত চড়া অস্ট্রেলিয়া মহাদেশে যে অসুবিধা হয়। মাইকেল ক্লার্কের যে স্কিন ক্যান্সারও যে সত্যি জানতাম না। আমরা প্রো টি20 ক্রিকেটে দুটো পাশাপাশি ঘরে বসে কমেন্ট্রি করছিলাম, উনি ইংলিশ করছিলেন, আমি বাংলা করছিলাম, কিন্তু একটা লক্ষ্য করেছিলাম যে দুটো ম্যাচ থাকলে উনি কখনো দিনের বেলা আসতেন না, মাইকেল ক্লার্ক অলওয়েজ ইভিনিংয়ে আসতেন। তো আমার একটু অবাকই লেগেছিল যে সকালবেলা হয়তো ভালো ম্যাচ আছে, তাও মাইকেল ক্লার্ক সন্ধ্যের আগে আসেন না। তারপর আমার মনে হয়েছিল যে হয়তো সংশ্লিষ্ট যারা প্রোডাকশন হাউস তাদের সঙ্গে হয়তো এটাই চুক্তি হয়েছে যে উনি দুটো ম্যাচ করবেন না, একটা ম্যাচ করবেন, সকালে হয়তো অস্ট্রেলিয়ার বাড়িতে কথা বলবেন। এখন কোথাও মনে হচ্ছে বোধহয় রোদ্দুরে বেরোতে চান না বলে ওইরকম ধরনের দিনের বেলা ম্যাচের কমেন্ট্রিগুলো বোধহয় অ্যাভয়েড করেন, এখন সেটা মনে হচ্ছে। বাট মাইকেল ক্লার্ক একজন সেন্সেশনাল ক্রিকেটার। অস্ট্রেলিয়ার হয়ে যেবার উনি 2015 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিলেন ফাইনালে, আমার এখনও মনে আছে যখন ব্যাট করতে যাচ্ছেন ফাইনাল নিউজিল্যান্ডের সঙ্গে, সমস্ত অস্ট্রেলিয়ান জার্নালিস্টরা বসে আছেন দেখার জন্য যে যেন ব্যর্থ হয়, অস্ট্রেলিয়া হারলে আরও ভালো, কিন্তু মাইকেল ক্লার্ক যেন ব্যর্থ হয়। সেই লোক যেভাবে ম্যাচটা জিতিয়ে ফিরেছিলেন, এবং আমি বলবো যে ভেরি রেসপেক্টেড অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং ক্যাপ্টেন, যিনি যখন প্রথম জীবনে সেঞ্চুরি করেন ব্যাঙ্গালুরুতে, আমি কখনো ভুলবো না, যখন 96 বোধহয় উনি ব্যাটিং, সেই সময় উনি হেলমেট ছেড়ে ব্যাগি গ্রিন ক্যাপটা চেয়ে পাঠিয়েছিলেন ড্রেসিং রুমতে। কোনোদিন দেখিনি এরকম রোম্যান্টিসিজম, যে আমি আমার সেঞ্চুরিটা জীবনের প্রথম যেন ব্যাগি গ্রিন ক্যাপে করি, হেলমেটের নিরাপত্তা আমার দরকার নেই। অসাধারণ, এবং সত্যি আমরা চাইবো দ্রুত সুস্থ হয়ে উঠুন তিনি। এবং যখন অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার নিয়ে আলোচনা হচ্ছে, তখন আজকের দিনটা কি করে ভোলা যায়। আজকে স্যার ডন ব্র্যাডম্যানের জন্মদিন, হ্যাপি বার্থডে। আর কি বলবো, গৌতম দা কি বলবেন আজকে ডন ব্র্যাডম্যানের জন্মদিন? ডন ব্র্যাডম্যানের 117তম জন্মদিন। ডন ব্র্যাডম্যান 92 বছর বয়সে মারা যান। তখন ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া সিরিজ চলছিল, সে ঐতিহাসিক সিরিজ, মুম্বাই টেস্ট ম্যাচের মধ্যে মারা যান। 92 8 রান বাকি থাকতে সেঞ্চুরি করতে পারেনি, আর মাত্র 4 রানের জন্য তার অ্যাভারেজ 100 হয়নি। কিন্তু ডন ব্র্যাডম্যান একজন চলমান অশরীরী ক্রিকেটের। ডন ব্র্যাডম্যানের চেয়ে বেশি কেউ কখনো হয়নি। তুমি যদি হিসেব করো, যে লোকটা 99 অ্যাভারেজ, পরের লোকটা 60 পেরোয়নি, মানে যে অন্তত 25টা টেস্ট ম্যাচ খেলেছে, কেউ 60 পেরোয়নি সেরকম। স্টিভ স্মিথ বা বলো, জরুর বলো, কোনো ক্রমে হয়তো কোনোদিন 62 60, আবার ফিরে আসে 58-তে। ডন ব্র্যাডম্যান মানে কি বলবো, অবিশ্বাস্য একজন মানুষ, এবং প্রকৃতির আপন খেয়ালে উৎপন্ন হয়েছিলেন। কাজে সেকেন্ড ব্র্যাডম্যান করে চেঁচালেও সেকেন্ড ব্র্যাডম্যান আর কোনোদিন পাওয়া যাবে না। সত্যি ডন ব্র্যাডম্যান আর কোনোদিন আসবেন না, ডন ব্র্যাডম্যান একজনই হন। তবে আজকে সময় একদম শেষ হয়ে গিয়েছে, আমরা শেষের দিকে চলে এসেছি। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ। তবে শো শেষ করার আগে আপনি কি কিছু বলতে চান দর্শকদের জন্য? না, আমি এটাই বলবো যে সবাইকে গণপতি বাপ্পা মোরিয়া। একদমই তাই, আপনাদেরকেও তাই। আজকে এখানেই শেষ করছি, সময় একদম শেষ হয়ে গেছে। কোথাও যাবেন না, কলকাতা টিভির সঙ্গে থাকুন, রাত দিন 7 দিন, আর শুভরাত্রি।